তোমরা তো সকলেই জানো যে লিওকে কিছুদিনের জন্য একটা বাড়িতে রেখে আসা হয়েছিল। তো ওখানে যে একটা দুর্ঘটনা হয়েছিল সেই দুর্ঘটনার ব্যাপারেও আমি তোমাদেরকে বলেছি। তো ওইখান থেকে ফিরে আসার পর লিও একরকম প্রায় ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলো। প্রায় 1-2 দিন ও টানা কিচ্ছু খায়নি, একদম বাড়িতে আমাদেরকে দেখলেও ভয় পেত, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছিল ওর। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন আমার মেয়ে খুব ভালো আছে। সত্যি কথা বলতে গেলে ওর ভাগ্য ভালো, আমারও ভাগ্য ভালো যে আমি ওকে ফিরে পেয়েছি আর ও প্রাণে বেঁচে ফিরেছে। তো এই ভুলটা আমি নেক্সট টাইম আর করব না। তো দেখতেই পাচ্ছ সকালবেলায় যখন আমি বিছানা থেকে ঘুম থেকে উঠি তখন ও এসে ওই মশারির দড়িটা নিয়ে খেলা করছে। ও যদি কিছু একটা ঝুলতে দেখে সেটা নিয়েই খেলতে শুরু করবে। আর ও যখন খেলা করে ওকে দেখতে ভীষণ ভাল লাগে। এবারও ধরো খেলা করছে, ওকে একটু আদর করব, সেই আদরটা ওর সহ্য হবে না, আদর করলে পালিয়ে যাবে, থাকবেই না কাছে। তো প্রত্যেক দিনকার মতোই সকালবেলা আগে ঘুম থেকে উঠে আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ ঘুম থেকে ওঠার পর বিছানাটা পরিষ্কার করলে মনে হয় যে অর্ধেক কাজ হয়ে গেছে। আজকের সকালটা পুরো একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দিয়ে সকালটা শুরু হলো। দেখতেই পাচ্ছ ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটার খুব দরকার ছিল। এই দুদিন যে পরিমাণে গরম পড়েছে, টিকে থাকায় দায় হয়ে যাচ্ছিল। এইরকম ঘন্টা দুয়েক বৃষ্টি হলে ব্যাস ওয়েদার ঠান্ডা হয়ে যাবে। So good morning everyone, welcome back to Priyanka Ranna vlog. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে তো সকাল থেকে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এবার এই বৃষ্টির দিনে তোমাদের মাথায় সব থেকে আগে কি আসে সেটা বলো? খিচুড়ি, তাই তো? হ্যাঁ, বৃষ্টির দিনে খিচুড়ি খেতে সবার ভালো লাগে। আর যারা একটু খিচুড়ি প্রিয় মানুষ হয় তাদের তো বর্ষা হোক আর না হোক সারা বছরই তাদের খিচুড়ি প্রিয়। এরকম কিছু মানুষ আছে আমার জানা, তাদের খিচুড়ি এত পরিমাণে ভালো লাগে, সারা বছরই ভালো লাগে। আমি ভাবি ভাই যে সারা বছর খিচুড়ি কি করে ভালো লাগতে পারে। আমার ওই রকম একটা কোনো স্পেসিফিক খাবার নেই যে আমার এটাই ভালো লাগে, সে যখন দেবে তখন খেয়ে নেবো, এরকম কোনো ব্যাপার না। সময় অনুযায়ী কিছু খেতে ইচ্ছে করে, অকেশন অনুযায়ী কিছু খেতে ইচ্ছে করে, এই টাইপের। আজকে যেমন এই যে বৃষ্টি হচ্ছে, ভাবছিলাম সকাল থেকেই বৃষ্টিটা দেখে যে আজকে খিচুড়ি রান্না করবো। অনেকদিন মুন্নার স্টাইলে খিচুড়ি বানানো হয়নি, ওই ঝরঝরে টাইপ খিচুড়ি। এবার বাবা আবার ঝরঝরে টাইপ খিচুড়ি খেতে চায় না। তো দেখি জিজ্ঞেস করি কিরকম টাইপের খিচুড়ি খাবে। যদি ঝরঝরে টাইপের খিচুড়ি খাই তাহলে আজকে ওই টাইপের খিচুড়ি রান্না করবো। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা। আমাদের বাড়ির ফ্রিজটাতে না কারেন্টই থাকতে চায় না। এই যে প্লাগিং পয়েন্টটা আছে এইটার ভেতরে, যে ওটাকে সকেট বলে, ওইটা নষ্ট। যখন একটু নাড়িয়ে দিই প্লাগটা তখন ঠিকঠাক চলে, আবার বন্ধ হয়ে যায়। দিয়ে এই করে 2-3 দিন ফ্রিজে যা ছিল সব খাবার নষ্ট হয়েছে। এদের লিওর মাছ ছিল দেখছি, এটাও নষ্ট হয়ে গেছে। ওটার ঢাকনা খোলার প্রয়োজনই পড়বে না, আমি ঢাকনা না খুলে গন্ধ পাচ্ছি যে এমনভাবে পচে গেছে। গত 3 দিন থেকে এরকম প্রবলেম হচ্ছে। কি যাত অবস্থা, মিষ্টিও নষ্ট হয়ে গেছে, এগুলোও খাওয়া যাবে না। ফ্রিজটা অবশ্য পরিষ্কার করতে হবে, খাবারগুলো পচে গিয়ে গন্ধ হয়ে গেছে, ফ্রিজটাও গন্ধ হয়ে গেছে। চলো এই মাছগুলো ফেলে দেওয়া ছাড়া উপায় নেই। এটা অবশ্য আমাদের না, লিওর মাছ। লিওর আবার একটা স্বভাব, ও আবার বড় কাতলা রুই এসব খেতে চায় না। ওকে ছোট বাটা মাছ দাও, ও ভীষণ ভালোভাবে খায়। তাহলে চলো আজকে মুন্নার স্টাইলে খিচুড়ি বানানো যাক। এর আগে এই টাইপের খিচুড়ি অনেকবার বানানো হয়েছে, আমরা যখন ভাড়া থাকতাম তখন মুন্নার সাথে। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে পরিমাণ মতো চাল ডাল, ছোলার ডাল আর তার সাথে মুসুর ডাল নিয়ে নিয়েছি। চাল ডালের পরিমাণ মোটামুটি একই আছে বলতে পারো। সবগুলো ধুয়ে আমি জল ঝরাতে দিয়েছিলাম, কারণ এইগুলো সব ভাজতে হবে, বা জল থাকলে সেটা ভাজা অতটাও হবে না। তারপরে এর মধ্যে যা যা লাগবে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন সব থেতো করে দিয়ে সর্ষের তেল দিয়ে ভালোভাবে পুরোটাকে মাখিয়ে নেব। এরপর প্রেশার কুকার বসিয়ে দিয়েছি ওভেনে, দেখতে পাচ্ছ। তেল দিয়ে এটা গরম হয়ে গেলে এর মধ্যে ওই চাল ডালের সব যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর জল দিয়ে দিতে হবে। এবার সত্যি কথা বলতে গেলে এইটুকুই আমার মনে আছে, তোমাদেরকে যেটুকু বললাম আর তোমরা দেখতে পাচ্ছ। এবার এর পরেও আরও কিছু দিতে হয়। এবার সত্যি কথা বলতে আমার না মনে নেই, কারণ আমি যখন বাড়িতে খিচুড়ি রান্না করতাম মুন্না থাকাকালীন, আমাকে ও বলতো, মাঝে মধ্যে অবশ্য আমি রেডি করে রাখতাম, ও এসে রান্না করতো। এবার ও যখন বলতো যে ঠিক আছে তুমি আজকে রান্না করো, আমার সময় হবে না, দোকানে ডাক্তার আছে বা কিছু, আমার বাড়ি যেতে দেরি হবে, তখন আমি মোটামুটি ও ফোনে থাকতো আর আমি রান্না করতাম। বা আমার কোনো ভুল হয়ে গেলে আমি জিজ্ঞেস করতাম যে এর পরে কী দেবো, এখন কী দেবো, কতটুকু ভাজবো, কতটা সময় নিয়ে চালগুলো, এই সবগুলো ফোনে ফোনে বলে দিত। তো ওই রকমভাবে আর মনে নেই, যেহেতু এদিকে প্রায় অনেক
বছর রান্না করা হয়নি, প্রায় 2-2.5 বছর মতো হতে চললো। সো অতটাও আমার ঠিকঠাক করে মনে নেই। তো আমি আমার মতো করে করেছি মোটামুটি বলতে পারো, কিন্তু টেস্ট যেমন তেমন টেস্ট তো ঠিকই ছিল, বাট দেখতে পাচ্ছ ঝরঝরে একদমই হয়নি, একদম মাখো মাখো হয়ে গেছে, না খুব গাঢ় হয়েছে না খুব ঝরঝরে হয়েছে। এবার এটা মুন্নার স্টাইলে ভেবেছিলাম হবে, বাট হয়নি, এটা আমার স্টাইলে হয়ে গেছে। তো তারপরে অবশ্য আমি বাড়িতে ঘি ছিল তোলা, আমি ঘিটা দিয়ে দিলাম। খিচুড়িতে ঘি দিলে টেস্টটা আরও কিন্তু সুন্দর হয়ে যায়। ওইদিকে আমি খিচুড়িটা রান্না করলাম, রান্না করা হয়ে গেছে, বাট যেরকম আমি ভেবেছিলাম সেরকমটা হয়নি, মানে একটু গালাগা হয়ে গেছে। ভেবেছিলাম একদম ঝরঝরে করবো, তো সেরকমটা হলোই না, জলটা একটু বেশি হয়ে গেছে আর কি। আর বাবা ওইদিকে মাংস নিয়ে আসলো, চিকেন, এখন রান্না করছে। মোটামুটি বাবা মাংসটা ভালোই রান্না করে, তাই বললাম যে তুমিই রান্না করো, ওইদিকে রান্না করছে। খিচুড়িটা কোনোরকমভাবে আমি করে আসলাম, বাবা ওইদিকে মাংস রান্না করছে। তারপর মাংস রান্না হলে খেয়ে নেব। সকালবেলায় আমাকে টাইম করেই খেতে হয়, কারণ ওই যে ওষুধ খেতে হয়, এবার ওষুধটা খাওয়ার পর খেতে হয়, এবার খালি পেটে তো ওষুধ খাওয়া যাবে না, সেই কারণে সকালবেলায় ধরে খাবারটা খাওয়া হচ্ছে। তো ডাক্তার আমাকে দিয়েছিল মোটামুটি 20 দিনের মতো ওষুধ, আবার 6 কি 7 তারিখে যেতে হবে, দেখি এরপর গিয়ে কি বলে। তো ওই যে দেখতেই পাচ্ছ আজকের ব্রেকফাস্ট হচ্ছে গরম গরম খিচুড়ি আর তার সাথে মাংস। মানে এইরকম বৃষ্টির দিনে এই খাবারগুলো ছাড়া অন্য কিছু ভাবাই যায় না। তবে ভেবেছিলাম এর সাথে একটু আলু ভাজা করব, কিন্তু রান্নাঘরে গিয়ে দেখি ঝুড়িতে একটাও আলু নেই, সেই কারণে আলু ভাজা হয়নি। বাট ওইটা খিচুড়িটা মুন্না স্টাইলে না হলেও কিন্তু টেস্টটা সুন্দর হয়েছিল আর কি। তো তারপরে অবশ্য আমি মিস্ত্রিকে ডেকেছিলাম, তোমাদের বললাম না যে ফ্রিজে কারেন্ট থাকছে না, তো সেইটা ঠিক করার জন্য। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে ফ্রিজটা চলে মেনলি হচ্ছে লিওর জন্য বলতে পারো, কারণ ওর জন্য মাছ সব সময় রাখতে হয়, মাছ বা মাংস। এবার ফ্রিজ না থাকলে তো ওটা বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে। তো ফ্রিজে কারেন্ট না থাকার কারণে প্রায় 3 দিন মতো ওর মাছ নষ্ট হয়েছে, আমাকে অনেকগুলো মাছ ফেলে দিতে হয়েছে। তো ভাবলাম যে ঠিক আছে, ও কারেন্টের ওই দিকে কাজটা ঠিক মানে করুক, আর আমি এদিকে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই। তো আমি ওইদিকে ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছিলাম ওই হাতে। কি হয়েছে? কোলে থাকতে ইচ্ছা করে না? একটু ইচ্ছা করে না কোলে থাকতে? ওর রীতিমতো কাঁদছে, আওয়াজ শুনতে পাচ্ছ? ইচ্ছে করে না একটু কোলে থাকতে? তো এইমাত্র স্নান করে আসলাম, এখন বাজে 3:30। ঠিক আছে যা, 3:30। আর এখন রেডি হবো, অ্যাকচুয়ালি বোনের বাড়ি যাব। আমার যে বোনের ছেলেটা আছে, ওকে না আমি একদিন বলেছিলাম যে আমাকে এবার থেকে বড় মা বলে ডাকবে। ওটা হচ্ছে তোর ছোটো মা, মানে নিজের মাকে ছোটো মা শিখিয়ে দিয়েছে, আর আমাকে বলতে বলেছে বড় মা। দিয়ে যেদিন থেকে বড় মা বলতে শিখিয়েছি ওকে, সেদিন থেকে ছবিতে দেখলেই, মানে ভিডিও দেখে, আমার ভিডিওতে দেখলেই ওর মাকে বলে মা মা মা, এটা বড় মা বড় মা বড় মা। তো সেদিন আমাকে ফোন করেছিল, তো যাবো করে যাওয়াই হচ্ছে না। তো ভাবলাম যে আজকে যাই। আমার যাওয়ার কথা ছিল পরশুদিন, এবার পরশুদিন আমি গেছিলাম ওই মাসির বাড়ি, সেই কারণে আর যাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে যাই। চলো রেডি হয়ে নি আগে, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বোনের বাড়ি যাওয়ার আগে বোনের ছেলের জন্য কিছু খাবার নিয়েছিলাম, আর তার সাথে বোনের জন্য মোমো নিয়েছিলাম। আমি ভাবছিলাম হয়তো বোন মোমো খেতে ভালোবাসে, কিন্তু পরে গিয়ে জানলাম যে বোন মোমো খেতে একদম ভালোবাসে না। তুমি আমার জন্য বাইরে দাঁড়িয়েছিলা কতক্ষণ? কতক্ষণ দাঁড়িয়েছিলা? এই তো প্যান্ট, তোর প্যান্ট কই? প্যান্ট নেই না, চল। তোর নান্টু বুটনে হাত দিচ্ছিল, চল চল ঘরে চল। এটা কার মেয়ে? ও চল, জুতো খোল, জুতো উল্টো করে পরেছিস কেন? সোজা করে পরতে হয় জুতো। চল, কারেন্ট আছে? এই মোমোটা খোল, গরম গরম নিয়ে এসছি। হ্যাঁ স্কুটিতে আসলাম তো। এই যে বল, আমি কি হই তোর বলতো? কি হই? বড় মা। একটা তাহলে আমি দে, চুমু দে, একটা চুমু দে। ভালো আছিস? তাই কি ব্রেন রে বল, সেই একদিন ওকে শিখিয়ে দিয়েছি। হ্যাঁ মাসি আর বলেই না, আগে মাসি বলতো, বড় মা বলেই রাখবে, ঠিক আছে? আমাদের এখানকার মোমোতে ঝাল সস দেয়, আর মোমোতে ঝাল না হলে একদম ভালো লাগে না খেতে। ক্লাব ক্যাফেতে নতুন শুরু করেছে না কর। তো যখন থেকে আমি এসেছি তখন থেকে আমার স্কুটির চাবিটা নিয়ে বলছে যে মাসি একটু ঘুরতে নিয়ে চলো, মাসি একটু ঘুরতে নিয়ে চলো।
তো মাসি ঘুরতে নিয়ে চলো, মাসি ঘুরতে নিয়ে চলো। তো চলো, মাও যাবে, হ্যাঁ মাও যাবে, আমরা সবাই মিলে ঘুরে ঘুরে করতে যাবো। তাই বোনকে বললাম যে শুধু ওকে কোথায় ঘুরতে নিয়ে যাবো, তো তুই একটু রেডি হ, আমরা দুই বোন মিলে একটু এদিক ওদিক ঘুরে আসি। আচ্ছা, কি তুই সামনে যাবি? ওখানে দাঁড়াবি? আচ্ছা ঠিক আছে, দাঁড়াস। মুখে লাগে না, হ্যাঁ তোর মুখ ধরতে হবে আমাকে, এই দুটো ধরবি, ঠিক আছে? অনেকটা রাস্তা ঘোরাঘুরির পর আমরা একটা জায়গায় গেছিলাম। এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ সিঁদুর পরে নাইটি পরে দাঁড়িয়ে রয়েছে, ওটা হচ্ছে আমার ভাইয়ের বউ। হ্যাঁ, এখন আমার আর ভাইয়ের বউ নেই, ভাই অবশ্য মারা গেছে। মানে যে বোনটা পিছনে আমার দাঁড়িয়ে আছে তার নিজের দাদার বউ হচ্ছে ওইটা, যার কথা আমি তোমাদেরকে মাঝে মধ্যে ভিডিওতে বলি। আমি এই ব্যাপারে আমার কিছু একটা কথা আছে, সেটা ভিডিও শেষে আমি তোমাদের সাথে শেয়ার করব, কারণ এইখানে এই মুহূর্তে এইভাবে বলা সম্ভব না। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। মানে মানুষটা এত নিষ্ঠুর হতে পারে কিভাবে, আমার সত্যি ধারণার বাইরে। মানুষের মুখে যা আসে মানুষ তাই বলে দেয়। মানুষ একবারও ভাবেও না যে যাকে বলছে, যার ব্যাপারে বলছে, তার কেমন লাগবে কথাগুলো। গরমের টাইমে না সব থেকে বেশি প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে বাড়িতে পিঁপড়ে। একটুখানি যদি একটা ছোট পোকাও যদি মরে ঘরের কোনায় পড়ে থাকে, সেখানে গাদাখানেক মতো পিঁপড়ে লেগে যায়। এখন পুরো আমার বিছানাতে পিঁপড়ে লেগে গেছিলো, বিছানার পাশে একটা ছোট্ট পোকা ছিল, ওটাতে পিঁপড়ে লেগে গেছে, দিয়ে পুরো চারিদিকটাতে মানে পুরো খাটের ওই দিকটা গ্যামাক্সিন দিয়ে দিলাম। আমাদের বাড়িতে পিঁপড়ের মানে মরার ওষুধ হচ্ছে গ্যামাক্সিন। তা আমি ছোটবেলা থেকে দেখেছি পিঁপড়ে মারার জন্য মা গ্যামাক্সিন ছাড়া কিছু ইউজ করে না, শুধুমাত্র ওটাই ইউজ করে। তো যে কথাটা তোমাদেরকে বলছিলাম, ওই ভিডিও ক্লিপটা তো নিশ্চয়ই তোমরা একটু ভালোভাবে দেখেছো, মন দিয়ে দেখেছো। তো সেটার উপর ভিত্তি করে আমি দুটো কথা তোমাদেরকে বলি। আজকে আমি যে বোনের বাড়িতে গেছিলাম সেটা হচ্ছে আমার নিজের মাসির মেয়ে। মাসি কিন্তু মারা গেছে, মাসি নেই। এবার যে বোনের বাড়িতে গেছিলাম সেই বোনরা হচ্ছে দুই ভাই বোন, ভাইটাও কিন্তু নেই, ভাইটাও মারা গেছে, মানে মাসিও মারা গেছে, ভাইও মারা গেছে, আছে বলতে গেলে শুধুমাত্র ওই বোনটাই। এবার যে ভাইটা মারা গেছে সেই ভাইটার কথা আর ভাইয়ের বউয়ের কথা তোমাদেরকে মাঝে মধ্যে আমি ভিডিওতে হয়তো বলেছি, এর আগে তোমাদের মনে পড়বে। ওই যে বলছিলাম না যে ভাই মারা যাওয়ার পর ভাই বউকে আমাদের বাড়ি থেকে মানে ভাইয়ের বাড়ি থেকে সব কিছু মোটামুটি টুকটাক দিয়েছে, মানে যেদিন মারা যায় ভাই সেদিনই সব ঠিকঠাক করে দিয়েছে, মানে ওর কিছু হলো করে দিয়েছে ওকে। এই ব্যাপারটা তোমাদেরকে কথা হয়তো বলেছিলাম, তোমাদের মনে আছে হয়তো। তো ব্যাপারটা হচ্ছে ওইটাই। ওর নাম হচ্ছে কোয়েল, ভাইয়ের বউয়ের নাম হচ্ছে কোয়েল। ভাই তো মারা গেছে, ভাই আর নেই। ওর অবশ্য কোয়েলের অবশ্য আবার বিয়ে হয়েছে, এটা শুনে আমার ভীষণ ভালো লেগেছিল। বিয়ে হয়েছে, ইনফ্যাক্ট ওর বাচ্চাও হয়েছে একটা। তো আজকে যখন ওর সাথে দেখা করতে গেলাম, আমি দেখার পর তো মানে আমাদের দুজনের আমার আর আমার বোনের মাথায় পুরো হাত, যে কীরকম হয়ে গেছে দেখতে একটা মানুষ। মানে ওকে যখন আগে দেখেছিলাম ভাইয়ের সাথে, যখন আমাদের বাড়িতে এসেছিল বা যখন সংসার করতো মাসি বাড়িতে থাকতো, তখন যথেষ্ট মানে কি বলবো, সুন্দরী না হলেও মানে একটা সুন্দর মেয়ে যেরকম হয়, সুন্দরের তো বহু ডেফিনেশন থাকে, আমি সেটা যাচ্ছি না, বাট সুন্দর ছিল। কিন্তু এখন যেরকম হয়ে গেছে বিভৎস রকমের খারাপ। আমাদের দুই বোনের দেখে ওকে মাথায় হাত, যে কী অবস্থা হয়েছে চেহারার। তো যেটা মেন কথা সেটাই আসি, সেটা হচ্ছে আমি যখন ওদের বাড়িতে যাই, আমি আর বোন যখন ওদের ওই জায়গাটায় যাই, আমি তো বাড়ি চিনি না, আমি কখনো যাইনি, বোনও বুঝতে পারছে না। বোন সে একবার গেছিলো, বলছে দাদার সাথে এসেছিলাম কিন্তু ভুলে গেছি, মনে পড়ছে না। তো ওদের ওখানে সবাই বাড়ির পাশে মানুষজন ছিল, তো জিজ্ঞেস করছিলাম যে এখানে কোয়েলের বাড়ি কোথায়, কেউ বলতে পারবে? তো ওইখান থেকে 2-3 জন মেয়ে বললো, তো কোন মেয়েটা যে ওই বিধবা হয়ে গেছিলো তারপরে আবার বিয়ে হয়েছে, ওই মেয়েটার কথা বলছো? এইরকম করে বলছে। তো সত্যি কথা বলছি, অনেস্টলি বলছি, ওই কথাটা শোনার পর আমার বুকের ভেতরে না মানে কি বলবো, এতটা পরিমাণে আমি কষ্ট পেয়েছি যে একটা মেয়ের হাজব্যান্ড যদি মারা যায় তাকে বিধবা বলে সম্বোধন করা হয়। তো ওই কথাটা হয়তো ওর সামনে বলেনি, আমার সামনে বলেছে, কারণ আমিও সেই একই ফেস দিয়ে যাচ্ছি, আমিও সেই একই মানে কি বলবো, ওর তো বিয়ে হয়ে ওর তো এখন বিয়ে হয়ে গেছে, ওকে আর বিধবা বলা যায় না। বাট ওই বিধবা ওয়ার্ডটা যখন আমার সামনে কেউ বলে তখন আমার সত্যিই বুকে প্রচণ্ড ব্যথা হয়, যে বিধবা মানে কি বলবো, আমার জাস্ট বলার ভাষা নেই, আমার ভীষণ খারাপ লাগে শুনতে কথাটা, সত্যি বলছি, যে এইরকম করে কেন বলে। এমনি বলতে পারে যে ওর স্বামী মারা গেছে বা কিছু, বাট বিধবা ওয়ার্ডটা না আমার সত্যি ভীষণ খারাপ লাগে শুনতে। মানুষ এরকম করে কেন বলে? মানুষ যখন কিছু বলে, অ্যাকচুয়ালি মানুষের মুখ তো কী বলো তো, মানে মানুষ না কিছু বলার আগে ভাবে না যে অপর মানুষটাকে, যার সম্বন্ধে বলছি বা যাকে বলছি সেই মানুষটা কথাটা কীরমভাবে নেবে বা কিছু, তার খারাপ লাগবে না ভালো লাগবে,
সেই কথাগুলো মানুষ ভাবে না। তো ওই বিধবা ওয়ার্ডটা শুনে আমার সত্যিই ভীষণ খারাপ লেগেছে। আমি প্রচণ্ড রকমের কষ্ট পেয়েছি যে একটা মেয়ে স্বামী নেই বলে তাকে বিধবা বলে সম্বোধন করা হয়। আমি জানি স্বামী মারা গেছে মানে সে বিধবা, বাট সামনাসামনি না বললেই কি না, আমি এটাই বলতে চাইছি আর কি। তো আজকে আমি ভীষণভাবে হার্ট হয়েছি। তো যাই হোক, মানুষের মুখে তো হাত দেওয়া যাবে না, যার যেরকম মুখে আসবে সে সেরকম বলবেই। জীবন এটাই, জীবনে বাঁচতে গেলে অনেক কিছু হবে, লড়াই করে যেতে হবে, মানুষের মুখে তুমি হাত দিতে পারবে না, এইভাবেই চলতে হবে আর কি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো।